তালাক দেওয়ার পর যখন স্বামী তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়িতে ভরণপোষণ বাবদ অর্থ দিতে এলো, তখন দৃশ্যটি দেখে সে হতবাক হয়ে গেল। আসলে সে কি দেখল? সকালের সময় ছিল। রান্নাঘরে আদার চা এবং তাওয়ায় ভাজা পরোটার সুগন্ধ ছড়িয়ে যাচ্ছিল। মানসী খুব দ্রুত হাত চালিয়ে জলখাবার তৈরির কাজে ব্যস্ত ছিল। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তখনই ঘর থেকে এক রাগী কঠোর কণ্ঠস্বর পুরো বাড়িতে প্রতিধ্বনিত হয়ে উঠল। মানসী, মানসী, আরে কোথায় মরলি? তাড়াতাড়ি এখানে আয়! আওয়াজটা এতটাই কঠোর ও কড়া ছিল যে মানুষের বুক কেঁপে উঠল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। সে তাড়াতাড়ি পরোটা সেকে তাওয়া থেকে নামালো, গ্যাস বন্ধ করল এবং দ্রুত হাত মুছে ঘরের দিকে ছুটল। কিন্তু তার ঘরে পৌঁছানোর আগেই মানব আবার গর্জন করে উঠল। মানসী, শুনতে পাচ্ছ না তুমি? জি, কি হয়েছে? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। তোমাকে কতবার বলেছি যে আমার প্রথম ডাকেই আমার সামনে হাজির হয়ে যাবে? এই বলে মানব নিজের শার্টটি তুলে মানুষের দিকে ছুঁড়ে দিল এবং বলল, আজ আমাকে এই শার্ট পরে অফিসে যেতে হবে, এটা ভালো করে ইস্ত্রি করে দাও। মানুষই তাড়াতাড়ি মানবের শার্টটি তুলে ইস্ত্রি করতে শুরু করল। তার হাত তখনও কাঁপছিল। তখনই বাথরুম থেকে মানবের উঁচু আওয়াজ এলো, আরে মানুষই, তোয়ালে রাখুনি কেন? তাড়াতাড়ি তোয়ালে নিয়ে এসো, আমার দেরি হচ্ছে। মানুষই ইস্ত্রি ছেড়ে দ্রুত তোয়ালে আনতে ছুটল। বাথরুমের দরজার কাছে পৌঁছে সে তোয়ালেটি ভেতরে বাড়িয়ে দিল। এই নাও। মানব বিযুক্তি সহকারে তোয়ালেটি ছিনিয়ে নিয়ে বলল, এটাও কি তোমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে? মানসী ইস্ত্রি করার জন্য ঘুরতে গিয়ে তাড়াহুড়োয় খাটের কোণে ধাক্কা খেল। যন্ত্রণায় তার মুখ সাদা হয়ে গেল। সে কাঁতরাতে কাঁতরাতে পায়ে হাত বুলিয়ে দিল এবং তারপর সঙ্গে সঙ্গে শার্টের দিকে মন দিল। কিন্তু তার চোখ শার্টের ওপর পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। শার্টের একটি অংশ পুড়ে গিয়েছিল। হে ভগবান, এখন কি হবে? মানসী ভয়ে কাঁপছিল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। কিন্তু তখনই বাথরুমের দরজা খুলল এবং মানব বাইরে এলো। আমার শার্ট তৈরি? সে রাগে জিজ্ঞেস করল এবং শার্ট নেওয়ার জন্য হাত বাড়াল। কিন্তু মানসী কিছুই বলতে পারল না। তার গলা শুকিয়ে গিয়েছিল। মানব যেই পোড়া শার্টটি তুলে দেখল, তার চোখ রাগে লাল হয়ে গেল। তুমি এটা কি করেছ? এটা আমার প্রিয় শার্ট ছিল। সে জোরে গর্জন করল। তার আওয়াজ এতটাই তীব্র ছিল যে মানসীর কান ঝনঝন করে উঠল। ভুল করে মানসী কৈফিয়ত দেওয়ার চেষ্টা করল, কিন্তু মানব চিৎকার করে উঠল, তোমার দ্বারা একটা কাজও ঠিকভাবে হয় না। ঠিক তখনই পাশের ঘর থেকে জ্যোতি, মানবের বড় ভাবি, খুব গর্বের সঙ্গে ঘরে প্রবেশ করল। তার চলনে এক অদ্ভুত আত্মতৃপ্তি ছিল। আরে দেউরজি, এতটুকু একটা ব্যাপারে এত রাগ করছো কেন? একটা শার্টই তো পুড়েছে। আর আপনি তো জানেনই যে এই বেচারির দ্বারা কোনো কাজই ঠিকভাবে হয় না। আমি এক্ষুনি আপনার দাদার শার্ট নিয়ে আসছি, আপনি ওটা পরে অফিসে চলে যাবেন। তবে একটা কথা বলি, যদি আপনি আমার বোনকে বিয়ে করতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। জ্যোতি তার হাসিটাকে আরও চওড়া করে বলল। তার কথার আড়ালে লুকিয়ে থাকা ব্যঙ্গ মানুষের হৃদয়ে বিলে গেল। মানসীর চোখ তখন পুরোপুরি জলে ভরে উঠেছিল, কিন্তু কোনোমতে সে তার কান্না চেপে রাখল। জ্যোতি চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মানসী সাহস জুগিয়ে তার মনের কথা মুখে আনার চেষ্টা করল। আপনি আমার উপর এত রাগ কেন করেন? আমি আমি মানছি যে আমার ভুল হয়েছে, কিন্তু আপনি আমার সঙ্গে শান্তভাবেও তো কথা বলতে পারতেন। প্রতিটা কথায় চিৎকার করা কি জরুরি? এ কথা শোনা মাত্রই মানব মানসীর দিকে কটমট করে তাকিয়ে বলল, কি বললে তুমি? এতেও ভুল আমার? না, আমি দোষ দিচ্ছি না, শুধু এইটুকু বলছি যে। মানসী সামলে নিয়ে বলতে চাইল, কিন্তু মানবের ক্রোধে লাল হওয়া মুখ দেখে তার আওয়াজ ভেঙে যেতে শুরু করল। বাহ, এখন তুমি আমাকে শেখাবে কেমন ব্যবহার করা উচিত? মানসীর চুল ধরে মানব বলল, ছাড়ুন আমাকে। বলতে বলতে মানসী খুব কষ্টে তার হাতের বাঁধন থেকে চুল ছাড়িয়ে নিল। আমিও মানুষ, এ ধরনের ব্যবহার সহ্য করা আর আমার পক্ষে সম্ভব নয়। মানসীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। মানবের রাগ তখন সপ্তমে চড়ে গিয়েছিল। আচ্ছা, কি করবে তুমি? বলো না। এই বলে মানব একের পর এক সজোরে থাপ্পড় মানসীর গালে মারল। থাপ্পড়ের শব্দে পুরো ঘর কাঁপছিল। মানুষের মাথা ঘুরছিল, তার চোখে জল ভরে এলো, কিন্তু সে চুপ ছিল। দরজার কাছে দাঁড়িয়ে 5 বছরের অংশ এসব দেখছিল। একদিকে তার মা ভয়ে গুটিয়ে দাঁড়িয়েছিল, অন্যদিকে তার বাবার আগুন ঝরানো চোখ দেখে তার এমন লাগছিল যেন আজ সে তাকে মেরেই ফেলবে। পিতার এই আচরণে তার নিষ্পাপ চোখ ভয় আর যন্ত্রণায় ভরে গেল। সে দৌড়ে তার মায়ের কাছে এলো এবং তাকে জড়িয়ে ধরল। বাবা, তুমি মাকে মেরো না! অংশু চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর ভয় ও উদ্বেগে কাঁপছিল।
এটা শুনে মানব রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খুব কথা বলতে শিখে গিয়েছিস, তুইও তোর মায়ের মতো, হাতে হাতে আজ তোরও আক্কেল ঠিক করে দিচ্ছি। এই বলে সে যেই তার ছেলের ওপর হাত তুলতে গেল, মানসী তার সামনে এসে দাঁড়াল। না, আমার বাচ্চাকে হাত দেওয়ার চেষ্টা ভুলেও করবে না। অংশুকে বুকে চেপে ধরে মানসী প্রালে চিৎকার করে উঠল। তার চোখে রাগ এবং অসহায়তা দুটোই ঝলক দিচ্ছিল। এদিকে মানব রাগে ফুটতে ফুটতে মানসীকে বাজে বাজে গালি দিতে শুরু করল এবং কিছুক্ষণ পর অন্য একটি শার্ট পরে রাগে তার ব্যাগ তুলে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। জোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজের সঙ্গে সঙ্গে বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মানসী হাঁটু গেড়ে বসে পড়ল এবং অংশুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করল। মাম্মা, বাবা এত রাগ করে কেন? অংশু রুদ্ধস্বরে জিজ্ঞেস করল, কিন্তু মানসীর কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। দুজন অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে লেপ্টে বসে থাকল। মানসী অংশুকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরেও একটি ঝড় উথাল পাথাল করছিল। মানসীর চোখে অতীতের স্মৃতি ভেসে উঠল। মানসী একটি সাধারণ এবং সংস্কারী মেয়ে ছিল। যখন তার বয়স মাত্র 10 বছর ছিল, তখন তার বাবা মা মারা গেলেন। একটি সড়ক দুর্ঘটনায় তার পুরো দুনিয়া এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। এরপর তার লালন পালন করেন তার কাকা কাকিমা। কাকিমা তার প্রতি খুব একটা টান ছিল না, তিনি সবসময় তাকে বোঝা মনে করত, কিন্তু কাকা তার খুব যত্ন নিতেন। তারা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। পড়াশোনায় মানসী সবসময় ভালো ছিল। স্কুলে শিক্ষকরা তার প্রশংসা করত, কলেজেও তার নাম ছিল। পড়াশোনা শেষ করার পর মানসী একটি কলেজে লেকচারার হিসেবে চাকরি পেয়েছিল। তার মনে হতো যে এখন জীবনে সবকিছু ঠিক আছে, সে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তার কাকা তাড়াতাড়ি একটি ভালো ছেলে দেখে তার বিয়ে দিতে চেয়েছিলেন। আর মানব ছিল রাধেশ্যামজির ছোট ছেলে। রাধেশ্যামজির শরীরটা খুব একটা ভালো থাকত না, হার্টের রোগ ছিল। তাই তিনি চাইতেন যে তার জীবদ্দশাতেই ছোট ছেলের বিয়েটাও হয়ে যাক। রাধেশ্যামজি এবং মানসীর কাকা সুরেশজি একে অপরের পরিচিত ছিলেন। দুজনেই পুরনো বন্ধু ছিলেন। একবার সুরেশজির বাড়িতে এসে রাধেশ্যামজি মানসীকে দেখলেন। মানসী শুধু ভালো শিক্ষিতা ছিল না, সে ঘরের কাজেও নিপুণ ছিল। রান্না করা হোক বা ঘর পরিষ্কার, সব কাজেই সে দক্ষ ছিল। রাধেশ্যামজি তার বিনয় এবং আচরণে এতটাই মুগ্ধ হলেন যে সেখানেই নিজের ছেলে মানবের জন্য তার হাত চাইলেন। সুরেশজিও এই কথায় রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন যে রাধেশ্যামজির পরিবার ভালো, মানবও পড়াশোনা জানে এবং ভালো চাকরি করে। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। মানবের ভাবি জ্যোতি, যে ছিল একজন কর্তৃত্বপরায়ণ এবং চালাক মহিলা, এই সম্পর্কে খুশি ছিল না। সে চাইত যে মানবের বিয়ে তার ছোট বোন নিতুর সঙ্গে হোক। জ্যোতির মনে হতো যে তার বোন বাড়িতে তার আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। সে চাইত না যে অন্য কোনো মেয়ে এসে বাড়িতে তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাক। জ্যোতি রাধেশ্যামজিকে বলল, বাবাজি, মানসী ভালো মেয়ে হতে পারে, কিন্তু আমার বোনের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আর মানব তো ভালো পড়ালেখা করেছে এবং প্রচুর উপার্জন করে। মানবের মতো যোগ্য ছেলের জন্য মেয়েও লক্ষ লক্ষের মধ্যে একজন হওয়া উচিত। কিন্তু রাধেশ্যামজি জ্যোতির কথা উপেক্ষা করে মানবকে এই সম্পর্কের জন্য রাজি করিয়ে নিলেন। তিনি বললেন, জ্যোতি, মানসী ভালো মেয়ে, সংস্কারী, শিক্ষিত, এই আমাদের ঘরের জন্য উপযুক্ত। মানব ও মানসীর বিয়ে ধুমধাম করে হল। শুরুতে সবকিছু ভালো ছিল। মানসী খুশি ছিল যে সে একটি ভালো পরিবার পেয়েছে। বিয়ের পর মানসী তার চাকরিও ছেড়ে দিয়েছিল, কারণ মানব চাইত যে তার স্ত্রী বাড়িতে থেকে ঘরের কাজ সামলাবে। একজন মহিলার সবচেয়ে বড় কাজ ঘর সামলানো, মানব সবসময় বলত। মানসী বাড়ির সব সদস্যদের খুশি রাখতে পুরোপুরি চেষ্টা করল। সে সকালে তাড়াতাড়ি উঠত, সবার জন্য জলখাবার বানাত, রান্না করত, ঘর পরিষ্কার করত। সে জ্যোতিরও সম্মান করত এবং সবসময় তাকে বড় বোনের মর্যাদা দিল। সে কোনো কাজ করার আগে জ্যোতির কাছে জিজ্ঞেস করত, তার পরামর্শ নিত। কিন্তু জ্যোতির কাছে মানসীর এই ব্যবহার অভিনয় মনে হতো। মানসী বাড়িতে সবার ভালোবাসা ও সম্মান পাচ্ছে, এইটা সে মেনে নিতে পারছিল না। শাশুড়ি শ্বশুর তার ওপর খুশি ছিলেন, মানবও খুশি ছিল, তাই সে সবসময় মানসীকে ছোট করার মতলবে থাকত। সে ছোট ছোট বিষয় মানসীর ভুল ধরত, তাকে খোঁচা মারত। একদিন যখন মানসী তার বাপের বাড়িতে গিয়েছিল, তখন জ্যোতি সুযোগ পেয়ে গেল এবং মানবের কাছে এসে বলল, দেবারজি, আপনি তো খুব পড়ালেখা জানা এবং মডার্ন, এই মানসী আপনার সমকক্ষ নয়। কোথায় আপনি এত স্টাইলিশ আর হ্যান্ডসাম, আর কোথায় সেই সাধারণ দেখতে মেয়েটি? আপনার মতো আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষের জন্য কোনো সুন্দরী এবং স্মার্ট মেয়ে পাওয়া উচিত ছিল। আমার বোনকে দেখেছেন তো, সে তো মানসীর চেয়ে অনেক বেশি সুন্দরী। মানব সেই সময় কিছু বলল না, কিন্তু তার চিন্তাভাবনায় এর প্রভাব পড়তে শুরু করল। জ্যোতির এই বিষাক্ত বীজ তার মাথায় রোপণ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে মানবের ব্যবহার মানসীর প্রতি কঠোর ও লক্ষ্য হতে শুরু করল। ছোট ছোট বিষয়ে তাকে বকাঝকা করা,
খোঁটা দেওয়া এবং কখনো কখনো হাত তোলাও সাধারণ ব্যাপার হয়ে গেল। মানুষই এই পরিবর্তিত আচরণ বুঝতে পারছিল না। সে রাতভর ভাবত যে সে এমন কি করেছে। সে বহুবার মানবের সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু মানবের উত্তর সবসময় কঠোর ও আক্রমণাত্মকই থাকত। নিজেকে কি মনে করো তুমি? আমি উপার্জন করি, ঘর চালাই, তোমার কাজ শুধু ঘর সামলানো। আমার সঙ্গে তর্ক করার অধিকার তোমাকে কে দিল? এই বিষয়ে মানুষই যখন তার শাশুড়ির সঙ্গে কথা বলল, তখন শাশুড়ি যে উত্তর দিলেন তা শুনে সে অবাক হয়ে গেল। বৌমা, স্বামী স্ত্রীর মধ্যে এমন ছোটখাটো কথা তো হতেই থাকে, এগুলোকে বেশি বাড়ানো উচিত না। তৃতীয় কোনো ব্যক্তির সামনে কান্নাকাটি না করে এসব বিষয়ে ঘরের ভেতরেই মিটিয়ে ফেলা উচিত। এইটুকু বলে তার শাশুড়ি হাত ঝেড়ে ফেললেন। কিন্তু তার শ্বশুর রাধেশ্যামজি তার অবস্থা বুঝতে পারছিলেন। প্রায়ই তিনি তার ছেলে মানবকে একা পেয়ে বোঝানোর চেষ্টা করতেন, বাবা, মানুষই ভালো মেয়ে, তার সঙ্গে ভালো ব্যবহার করো। বিয়ে একটি সম্পর্ক, কোনো মনিব চাকরের সম্পর্ক নয়। কিন্তু মানব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। সে তার বাবার কথা শুনতেই চাইত না। এদিকে রাধেশ্যামজি যিনি হৃদরোগী ছিলেন, একদিন তার বুকে তীব্র ব্যথা উঠল। বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যেতে না যেতেই তিনি পরলোকে গেলেন। এরপর তো মানব যেন তার স্বেচ্ছাচারিতার জন্য খোলা ছাড় পেয়ে গেল। বিয়ের প্রায় ১.৫ বছর পর মানসী একটি পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হলো অংশু। মানসী ভেবেছিল যে হয়তো এখন মানবের ব্যবহারে কিছু পরিবর্তন আসবে, সন্তানের দায়িত্ব তাকে সংযত করবে। কিন্তু এটা হয়তো তার ভুল ধারণা ছিল। এখন মানব প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি আসত। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মদের দুর্গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যেত। মানসী সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকত এবং রাতে তার ছেলে অংশুর সঙ্গে জেগে থাকত। ছোট বাচ্চার যত্ন নেওয়া, তার অসুস্থতার সময় রাত জেগে থাকা, সব কিছু সে একাই সামলাত। কিন্তু মানবের তাতে কোনো ফরক পড়ত না। আপনি এত রাত পর্যন্ত বাইরে থাকেন, মদ খেয়ে আসেন, অন্তত একটু তো খেয়াল করুন। একদিন মানুষই সাহস করে বলল, কি বললে? কিসের খেয়াল করব আমি? আর আমি কাজ করি, ঘর চালাই, আর তুমি কি করো? রুটি বানাও আর বাচ্চার যত্ন নাও? তোমার উচিত আমার কদর করা। তুমি আমার বাড়িতে থাকছো, আমার টাকায় পালিত হচ্ছ, আর আমাকেই শেখাবে যে আমার কি করা উচিত? মানব চিৎকার করতে করতে পাশে রাখা গ্লাসটি মেঝেতে আছড়ে ফেলল এবং মানসীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। স্বামীর এমন আচরণে হতাশ মানসী পুরো রাত জেগে কাটাল। পরের দিন সকালে যখন মানব ঘুমোচ্ছিল, মানসী রান্নাঘরে জলখাবার তৈরি করছিল। তখনই তার যা জ্যোতি সেখানে এলো। আরে মানুষী, রাতে আবার কিছু হয়েছিল নাকি? গালাগালির আওয়াজ তো আমার ঘরেও আসছিল। জ্যোতি মুচকি হেসে ব্যঙ্গ করে বলল। মানুষী কিছু বলল না এবং মাথা নিচু করে কাজ করতে থাকল। আমি তো আগেই বলতাম যে তুমি এই বাড়ির যোগ্য নাও। তুমি না পারছো তোমার স্বামীকে সামলাতে, না পারছো ঘরকে। তোমার জন্য বেচারা দেওরজিকে কষ্ট পেতে হয়। ভাবি, প্লিজ, আমি এমনিতেই খুব সমস্যায় আছি। সমস্যা? সমস্যা তো মানবের। তোমার জন্য তার জীবন নষ্ট হয়ে গেল। এই বলে জ্যোতি নিজের জলখাবার তুলে নিয়ে চলে গেল। মানসিক ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করল। কিন্তু সে তার মনকে হালকা করত বা বলতো কাকে? কিছু ভেবে সে একটি ব্যাগে নিজের এবং ছেলের জামাকাপড় গুছিয়ে নিল এবং চুপচাপ বাপের বাড়িতে চলে গেল। মানসী বাপের বাড়িতে পৌঁছাল। তার মনে হয়েছিল হয়তো এখানে সে সমর্থন পাবে, তার কষ্ট বোঝা যাবে। কিন্তু যেই সে তার কাকা ও কাকিমার সামনে তার দুঃখের কথা বলল, তাদের প্রতিক্রিয়া তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। কিছুক্ষণ কাকা কাকিমা আলাদা ঘরে কথা বললেন এবং তারপর বাইরে এসে তার কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো বেটি, প্রত্যেক ঘরেই ছোটখাটো কথা হতে থাকে। কখনো কখনো রাগের মাথায় আওয়াজ উঁচু হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে ব্যাপারটা এতদূর বাড়ানো উচিত। তোমার বোঝা উচিত যে এই সব সহ্য করে নিজের সব দায়িত্ব পালন করাই তোমার কর্তব্য। মানুষই হতভম্ব হয়ে গেল। সে কিছু বলার আগে তার কাকিমা এগিয়ে এসে বললেন, দেখ মানুষই, মেয়েদের আসল বাড়ি তো তাদের শ্বশুর বাড়িই হয়। এখন তুমি ঝগড়া করে এখানে এসে বসে থাকলে সমাজে আমাদের কি সম্মান থাকবে? আমাদের মেয়েরও তো বিয়ে দিতে হবে। যেভাবেই হোক তোমার সংসারটা চালাও। কাকিমা শান্ত স্বরে বললেন। মানুষের ধৈর্য জবাব দিল। সে কাঁপতে থাকা গলায় বলল, কাকা, কিন্তু আমি সেই নরকে আর ফিরে যেতে চাই না। তখন তার কাকা রেগে গিয়ে বললেন, বাস, আর কোনো তর্ক নয়। আমরা তোমার ভালোর জন্যই বলছি। কাল সকালে নিজের বাড়ি ফিরে যাও এবং তোমার দায়িত্ব পালন করো। ঠান্ডা মাথায় কাজ করলে সব ঠিক হয়ে যাবে। সেই রাতে মানুষই অনেকক্ষণ ধরে ছাদের দিকে তাকিয়েছিল। সারা রাত তার চোখ থেকে জল ঝরতে থাকল। পরের দিন সকালে মানুষই চুপচাপ তার ব্যাগ তুলে শ্বশুরবাড়ি ফিরে এলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে জ্যোতির তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, আরে মহারানী এসেছ? কাকা কাকিমা দুদিনও রাখতে পারলেন না তোমাকে। মানুষে কিছু বলল না। সে জানত যে জ্যোতির কথার জবাব দিয়ে কোনো লাভ হবে না।
এরপর মানুষের জন্য দিনগুলো আরও কঠিন হয়ে গেল। এখন মানব আর জ্যোতি দুজনই বুঝে গিয়েছিল যে মানসী বাপের বাড়ি থেকে কোনো সমর্থন পাবে না। মানবের আচরণ আরও কঠোর হয়ে গেল। সে এখন শুধু প্রতি রাতে মদ খেয়ে আসত না, বরং ইচ্ছা করে মানসীকে আরও অপমান করার জন্য পরিবারের সামনেও তাকে কটু কথা শোনাতে শুরু করল। কিন্তু একদিন অংশু অসুস্থ হয়ে গেল। সারা রাত জ্বরে পুড়তে থাকা ছেলের পাশে মানসী জেগে থাকল। সে বহুবার মানবকে তোলার চেষ্টা করল, কিন্তু সে বিরক্তি নিয়ে বলল, আমাকে ঘুমোতে দাও, আর তাছাড়া এটা সব তোমার কাজ, আমার ন। পরের দিন সকালে যখন মানসী ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলল, মানব স্পষ্ট উত্তর দিল, ডাক্তারের কাছে যেতে হলে অটো করে চলে যাও, আমার সময় নেই। ভেতর থেকে ভেঙে গিয়েছিল মানসী। সে ডাক্তারের কাছে গিয়ে অংশুর চিকিৎসা করাল। এই জীবনটাকেই সে তার ভাগ্য মনে করে নিয়েছিল এবং এভাবেই সময় কাটছিল। কিন্তু আজ ৬০ পড়ার ঘটনায় মানব যখন পশুত্বে নেমে এলো এবং মানুষের সঙ্গে যেভাবে মারধর করল, তা দেখে তার ছেলে অংশ খুব ভয় পেয়ে গেল। মায়ের সঙ্গে লেপ্টে ঢাকা সে ভয়ে কাঁপছিল। অংশর এই অবস্থা দেখে মানসী ভাবতে শুরু করল যে কিভাবে নিজেকে এবং নিজের সন্তানকে এই নরকসম জীবন থেকে মুক্তি দেওয়া যায়। কিছুক্ষণ পর সে তার ফোন তুলল এবং কলেজ বন্ধুদের গ্রুপে হতে থাকা কথোপকথন পড়তে শুরু করল। প্রতি বছর তার কলেজের বান্ধবীরা একটি গেট টুগেদার আয়োজন করত। আজও সেই বিষয়েই কথা চলছিল। সে সবসময় সেই গেট টুগেদারে যাবার কথা ভাবত, কিন্তু প্রতিবার মানবের ভয়ে মানা করে দিত। এবার সে নিজেকে থামানোর চেষ্টা করল না। দুদিন কেটে গেল। আজ গেট টুগেদারের দিন ছিল। মানব চলে যাবার পর মানসীও তৈরি হয়ে গেল এবং অংশকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় বহু বছর পর তার মুখে হাসি এলো। তার প্রিয় বান্ধবী পায়েল তার সঙ্গে দেখা হতেই বলল, মানসী, এটা তুমি? তোমার কি হয়েছে? একসময় কলেজের বিউটি কুইন ছিলে, এখন তো মুখ থেকে সব উজ্জ্বলতাই হারিয়ে গিয়েছে। প্রথমে মানসী কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই পায়েলের নজর তার গলা এবং বাহুতে পড়ল। এই দাগগুলো কিসের মানসী? পায়েল জিজ্ঞেস করল। মানসী লজ্জা পেল, কিন্তু বান্ধবীদের বারংবার জিজ্ঞেস করায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তার পুরো গল্প বলল, কিভাবে সে গত কয়েক বছর ধরে মানবের অত্যাচার সহ্য করে আসছিল। শুনে পায়েলেরও চোখে জল এলো। কিছুক্ষণ সে কিছুই বলতে পারল না। তারপর রুদ্ধস্বরে বলল, মানসী, তোমার কি মনে হয় না যে তুমি নিজের সঙ্গে সঙ্গে তোমার ছেলের জীবনটাও নষ্ট করছ? তখন মানসী বলল, কিন্তু আমি কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না, আমার ভুলটা কি? তখন পায়েল বলল, তোমার সবচেয়ে বড় ভুল ছিল যে তুমি তোমার হিটলার স্বামীর নির্দেশ মেনে চাকরি ছেড়ে দিয়েছিলে। আরে তুমি আজকের দিনের মেয়ে, পড়ালেখা জানা, বুদ্ধিমান, তাহলে কিভাবে এত অন্যায় সহ্য করতে পারছ? পায়েলের কথা শুনে মানসী চুপ ছিল, কিন্তু তার প্রতিটি কথা সরাসরি তার মস্তিষ্কে আঘাত করছিল। যেখানে বাকি সবাই নাচগান করছিল, সেখানে পায়েল আর মানসী নিজেদের কথায় ব্যস্ত ছিল। শোনো মানসী, সময় এসেছে যে তুমি নিজের জন্য দাঁড়াও, তোমাকে নিজের পায়ে বাঁচতে হবে। বাড়ি ফেরার সময় পায়েল তাকে তার গাড়ি করে ছেড়ে দিল, কিন্তু যাবার আগে তাকে অবশ্যই বলে গেল যে কোনো সময় প্রয়োজন হলে যেন তাকে মনে করে। বাড়ি ফেরার সময় মানুষের মনে কিছু তোলপাড় চলছিল। সে বাড়ি পৌঁছল এবং মানব এখনও বাড়ি ফেরেনি দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। পরের দিন সকালে অংশুকে স্কুলে পাঠানোর পর মানসী মানবের জন্য জলখাবার বানাতে শুরু করল। ঠিক তখনই মানব ঘর থেকে বেরিয়ে জলখাবার খেতে যাচ্ছিল যে হঠাৎ জ্যোতি ঘরে এলো। দেউরজি, আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন, সারাদিন গায়েব ছিল মহারানী। আমার তো কিছুই মাথায় আসছে না সে গিয়েছিল কোথায়, না জানি কোথায় আড্ডা মেরে বেড়াচ্ছিল। ঘরের সব কাজ আমাকেই করতে হলো, এত স্বাধীনতাও ভালো নয়। এই কথা শোনা মাত্রই মানবের চোখ যেন আগুন ঝরাতে শুরু করল। সে দ্রুত পায়ে হেঁটে মানসীর কাছে গেল। মানসী তখন রুটি বানাচ্ছিল, তাই তার মুখ অন্যদিকে ছিল। মানব পিছন থেকে তার চুল ধরল এবং টেনে হিঁচড়ে তাকে রান্নাঘর থেকে বাইরে নিয়ে এলো। আমাকে না জানিয়ে তুমি বাড়ি থেকে বাইরে গিয়েছিলে? তোমার সাহস কি করে হলো? কার সঙ্গে দেখা করো তুমি আমার পেছনে? আমি আমার বান্ধবীদের সঙ্গে। যন্ত্রণায় কাঁধরাতে কাঁধরাতে মানসী বালতে শুরু করল। তখন মানব চিৎকার করে উঠল, আমার অনুমতি ছাড়া গেলে কি করে? এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে, না হলে। মানব আর কিছু বলার আগেই তার মোবাইল ফোন বেজে উঠল। তার অফিস থেকে ফোন ছিল। মানব ফোনটা সজোরে মেঝে আছড়ে ফেলল এবং জলখাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। মানসীর শরীর ব্যথায় কাঁতরাচ্ছিল, কিন্তু তার মনে যে আগুন জ্বলছিল তা তাকে ওঠার এবং কিছু করার সাহস দিল। সে তার চোখের জল মুছল এবং সিদ্ধান্ত নিল যে এখন তাকে নিজের এবং তার ছেলের জীবনকে ভালো করার জন্য কিছু না কিছু করতেই হবে। মানসী ঘরের কাজ শেষ করল এবং তার পুরনো ল্যাপটপ চালু করল। তার সব সার্টিফিকেট বের করল এবং জীবনপঞ্জি বা রিজিউম আপডেট করল।
সে ঠিক করে নিল যে এখন সে আত্মনির্ভরশীল হবে। সে শহরের প্রতিটি কলেজ ও স্কুলের ওয়েবসাইটে গিয়ে চাকরির শূন্যপদ খুঁজতে শুরু করল। কিন্তু দেখল যে যেখানেই শূন্যপদ ছিল সেখানেই অভিজ্ঞ প্রার্থীর চাহিদা ছিল। কিন্তু তার তো কোনো অভিজ্ঞতাই ছিল না, বরং এখন তো 7 বছরের লম্বা ব্যবধান এসে গিয়েছিল। তবুও সে হাল ছাড়ল না এবং অনেক জায়গায় ইমেল ও আবেদন পাঠালো। কিন্তু কোথাও থেকে কোনো ইতিবাচক উত্তর এলো না। সন্ধ্যার সময় মানসী ল্যাপটপের দিকে চোখ রেখে চাকরির কোনো সম্ভাব্য উত্তরের জন্য অপেক্ষা করছিল। তখনই দরজায় জোরে আওয়াজ হলো। মানসী চমকে উঠল। দরজা খুলতেই দেখল সামনে মানব দাঁড়িয়েছিল। তার হাতে একটি খাম ছিল। মানসী খামটা নিল এবং ভেতরে গিয়ে সেটা খুলল। সেই কাগজপত্রে লেখা প্রতিটি শব্দ যেন হাতুড়ির মতো তার আত্মার ওপর আঘাত করছিল। তালাক! মানসী কাঁপতে কাঁপতে বলল। হ্যাঁ, আর এটাও জেনে নাও যে অংশ আমার কাছেই থাকবে, কারণ তুমি বেকার, কোনো কাজ করো না, তাই তার দেখাশোনা করার যোগ্য নাও। মানসী কাগজপত্র দেখল, তারপর নিষ্পাপ অংশের মুখের দিকে তার নজর পড়ল। তার চোখে জল ভরে এলো। একবার মন চাইল যে হাউমাউ করে কেঁদে ফেলি, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিল না। যদি আজ হেরে যাই তবে অংশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। না, কিছু তো করতেই হবে। সে সংযম নিয়ে কাজ করল এবং সারা রাত ভাবতে থাকল যে তার কি করা উচিত। পরের দিন সকালে সে পায়েলকে ফোন করল। পায়েল, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। মানসীর কণ্ঠস্বর কাঁপছিল। কি হয়েছে মানসী? পায়েলের কণ্ঠে উদ্বেগ ঝলক ছিল। মানব আমাকে তালাক দেওয়ার কথা ভাবছে, আর সে অংশকে আমার থেকে দূরে রাখতে চাইছে। আমি আমার সন্তানকে ছেড়ে বাঁচতে পারবো না। আমার তোমার সাহায্য চাই। যদি পারো আমার জন্যে ভাড়ায় একটা ছোট বাড়ি খুঁজে দাও। তখন পায়েল সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুমি চিন্তা করো না, আর ভাড়ায় বাড়ি খোঁজার কি দরকার? তুমি আমার সঙ্গেই থাকতে পারো। না পায়েল, আমার শ্বশুরবাড়ির লোকেরা এমনিতেই আমার উপর আঙুল তুলতে দেরি করে না। যদি আমি তোমার বাড়িতে থাকি তবে তারা আমার চরিত্র নিয়ে কাদা ছড়ে কোর্টে আমার বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। ঠিক আছে মানসী, আমি তোমার জন্য ভাড়ার বাড়ি খুঁজছি। আর কোনো চিন্তা করো না, এই সময়টা হলো নিজেকে প্রমাণ করার, আর আমি তোমার সঙ্গে আছি। পায়েল সেই দিনই তার বাড়ির কাছে একটি ছোট বাড়ি খুঁজে দিল। মানুষের নিজের আর তার ছেলে জামা কাপড় গুছিয়ে নিল, অংশকে তৈরি করল, তার সঙ্গে নিজের কাছে জমানো কিছু টাকা তুলল এবং সুযোগ বুঝে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় মানব বাড়ি ফিরল। সবসময়ের মতো সে মানসীকে আওয়াজ দিল, মানসী, জল আনো তাড়াতাড়ি। কিন্তু বাড়িতে নীরবতা ছিল। রান্নাঘরে দেখল কেউ নেই। সে অংশের ঘরে উঁকি দিল, সেটাও খালি ছিল। তারপর সে আবার নিজের ঘরে এলো। তখন তার নজর টেবিলের উপর রাখা একটি খামের উপর পড়ল। সে খামটা খুলল এবং ভেতর থেকে মানসীর লেখা একটি চিঠি বেরোল। চিঠিতে লেখা ছিল, মানব, আমি তোমার সঙ্গে অনেক বছর কাটিয়েছি। সব কটু কথা, সব ব্যথা সহ্য করেছি। কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি সবসময় আমাকে দুর্বল ভেবেছ। কিন্তু এখন আমি আমার ছেলের সঙ্গে একটা নতুন জীবন শুরু করব। তোমার যা করার আছে করো, কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকব না। চিঠিটি পড়ে মানবের পুরো শরীর রাগে কাঁপতে শুরু করল। সে হতভম্ব হয়ে সোফায় বসে পড়ল। সে তো মানসীকে ভয় দেখানোর জন্য তালাকের কাগজপত্র তৈরি করিয়েছিল, কিন্তু এখন তার চাল তারই ওপর উল্টো পড়ল। অনেকক্ষণ মানব এই চিন্তায় ডুবে থাকল, কিন্তু বাড়ির সব সদস্য খাবার খেয়ে ঘুমোতে চলে গিয়েছিল। গভীর রাতে যখন মানবের খিদে পেল, সে রান্নাঘরে গিয়ে দেখল একটি থালায় ঠান্ডা রুটি আর সবজি রাখা ছিল। সে চুপচাপ মন খারাপ করে সেটাই তুলে খেল এবং নিজের ঘরে ঘুমোতে চলে গেল, কারণ এখন তার পছন্দের সবজির সঙ্গে গরম গরম রুটি বানিয়ে খাওয়ানোর জন্য মানসী তো আর তার কাছে ছিল না। তার পারফরম্যান্স খারাপ হতে শুরু করল, তাই কোম্পানিও তাকে চাকরি থেকে বরখাস্ত করল। এরপর সে অন্য কোথাও ভালো চাকরি পেল না, তাই তাকে কোনো ছোটখাটো চাকরি নিতে হলো। এইদিকে ভাড়ার ছোট বাড়িতে থাকতে থাকতে মানসী অনুভব করল যে এই সমস্যাগুলি তার শক্তিকে যাচাই করতে এসেছে। তার ছেলেকে একটি নিরাপদ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল। কিন্তু টাকার অভাব দিনে দিনে বাড়তে থাকল। মানসী আবারও অনেক স্কুল ও কলেজে চাকরির জন্য আবেদন করল, কিন্তু প্রতিবারই সে হতাশ হল। তখন পায়েল তাকে সাহস জুগিয়ে বলল, মানসী, কোথাও চাকরি না পেলে তাতে কি, এতটুকু মনে রেখো যে তোমার যোগ্যতা তোমার কাছেই আছে। কি মানে হলো এই যে যদি বাইরের দরজা বন্ধ থাকে তবে কেননা তুমি নিজেই তোমার ভাগ্যের দরজা খুলবে। তোমার মধ্যে এত যোগ্যতা আছে যে তুমি সবকিছু করতে পারো। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ,
যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে তবে সে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিজের পরিচয় তৈরি করতে পারে। তোমার পড়ানোর পদ্ধতি সবসময় অসাধারণ ছিল, কেননা তুমি বাচ্চাদের সিলেবাসের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবে। আমার কথাটি নিয়ে অবশ্যই ভেবো। পায়েল চলে যাওয়ার পর মানুষই নিজেকে বলল, পরামর্শটা তো ভালো, আমার এই বিষয়ে পুরোপুরি জানা নেই, কিন্তু যেখানে ইচ্ছা থাকে সেখানে রাস্তা আপনা আপনি বেরিয়ে আসে। মানুষই তার স্মার্টফোন তুলল, ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে ভিডিও বানানোর কৌশল শিখল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা এগিয়ে আসছিল, তাই সে সবার আগে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর জন্য বিষয় খুঁজল। পরের দিন মানুষই পায়েলের সঙ্গে মিলে ভিডিও বানানোর প্রস্তুতি নিল। পায়েল ক্যামেরা সেট করল আর মানুষই পড়ানো শুরু করল। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল এবং পড়ানোর পদ্ধতি এতটাই সহজ ছিল যে জটিল থেকে জটিল বিষয়ও বাচ্চাদের জন্য সহজ হয়ে গেল। প্রথম ভিডিও আপলোড করার সময় মানুষের মনে সংশয় ছিল, কেউ কি দেখবে এটা? সে পায়েলকে জিজ্ঞেস করল। পায়েল হেসে বলল, তুমি চিন্তা করো না, তোমার কাজ এত ভালো যে লোকে তোমায় খুঁজে নেবে, শুধু ধৈর্য ধরো। কিছুদিনের মধ্যেই ভিডিওতে ভালো ভিউ আসতে শুরু করল। কিছু লোক মন্তব্য করল। একজন বলল, আপনার বোঝানোর পদ্ধতি খুব ভালো, দয়া করে পরের টপিক নিয়ে দ্রুত ভিডিও বানান। অন্য একজন ধন্যবাদ জানিয়ে বলল, আপনি আমার সন্তানের ভয় দূর করে দিয়েছেন। এমন সব মন্তব্যে তার কমেন্ট বক্স ভরে গেল। মানুষই চোখে আবার উজ্জ্বলতা ফিরে এলো। সে আরও ভিডিও বানানো শুরু করল। সে বিষয়গুলি বিস্তারিতভাবে বোঝাতে থাকল। দিনরাত্রের পরোয়া না করে সে পরিশ্রম চালিয়ে গেল। 1 মাসের মধ্যেই হাজার হাজার লোক তার সঙ্গে যুক্ত হয়ে গেল। কিছুদিন পর সোশ্যাল মিডিয়া থেকে আসা আয় মানসীকে আর্থিকভাবে শক্তিশালী করে দিল। সে অংশকে একটি ভালো স্কুলে ভর্তি করাল এবং নিজেও নতুন কোর্সের মাধ্যমে নিজের জ্ঞান বাড়াতে থাকল। এদিকে মানসী বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। জ্যোতি রান্নাঘরে বাসন ছুঁড়তে ছুঁড়তে বকাঝকা করছিল। মানব এলো এবং বলল, ভাবি এখনও জলখাবার তৈরি হয়নি কেন? জ্যোতির আগে ঘুরে বলল, জলখাবার? হ্যাঁ, কেন নয়, এখন তো আমি এখানে সবার কাজের লোক হয়ে গিয়েছি। আমিও তো মানুষ, একটা সীমা আছে, আমি আর কত কাজ করব? যখন মানুষই ছিল তখন সবকিছু ঠিক চলছিল। ঠিক সেই সময় শাশুড়ি তার ঘর থেকে আওয়াজ দিলেন, জ্যোতি, আমার ওষুধ আর চা দাওনি এখনও? জ্যোতি বিরক্ত হয়ে বলল, আমার দ্বারা হবে না, আপনার ছেলেকে বলুন, আমি কোনো কাজের মেয়ে নই। মা রাগে মানবকে ডেকে বললেন, মানব, কি দেখছ? কিছু করছো না কেন? মানসীকে ফিরিয়ে ডেকো, তার আগে এই ঘর পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তখন মানব রেগে গেল, আমি তাকে ডাকব না, সে নিজে গিয়েছে তো নিজেই ফিরে আসবে। আর আপনি চিন্তা করবেন না মা, কিছুদিনের মধ্যেই তার আক্কেল ঠিক হয়ে যাবে, আমি তাকে খুব ভালো করে জানি। ঠিক সেই সময় দরজার ঘণ্টা বাজল। জ্যোতি গিয়ে দরজা খুলল এবং কিছুক্ষণ পর তার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, মানব, বাইরে এসো, দেখো তোমার জন্যে কি এসেছে। মানব দ্রুত পায়ে বাইরে এলো, তার মুখে বিরক্তি স্পষ্ট ঝলক ছিল। তখনই জ্যোতি তাকে একটি কাগজ ধরিয়ে দিল এবং বলল, তালাকের কাগজপত্র, সই করে পাঠিয়েছে আপনার স্ত্রী, এখন নিজের কর্মভোগ করুন। জ্যোতি তীক্ষ্ণ স্বরে বলল। কাগজপত্র দেখেই যেন মানবের পায়ের নিচের মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে মানসী এত বড় পদক্ষেপ নিয়েছে। মামলা কোর্টে গেল। প্রথম শুনানিতেই মানসী জানালো যে কিভাবে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে। মানবের আইনজীবী মানসীর ওপর বাক্যবান দিল এবং বলল, ম্যাডাম, আপনি বিয়ে থেকে শুরু করে 7 বছর পর্যন্ত কোনো অভিযোগ পড়েননি, হঠাৎ এখন আপনার কষ্ট হচ্ছে কেন? মানসী আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, আমি সংসার বাঁচানোর জন্য সবকিছু সহ্য করেছি, কিন্তু এখন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আমাকে এই পদক্ষেপ নিতে হলো। আর এই পদক্ষেপ নেওয়ার জন্যে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে বাধ্য করেছে। মানবের আইনজীবী মানুষের ওপর দুশ্চরিত্র এবং একজন দায়িত্বজ্ঞানহীন মা হওয়ার অভিযোগ করল। যে মহিলা নিজেই ঘর ছেড়ে চলে গেল, যার চালচলনই ঠিক নয়, এমন মাকে কি সন্তানের কাস্টাডি দেওয়া যায়? কিন্তু মানসী তার পক্ষ দৃঢ়ভাবে রাখল। সে সাক্ষী এবং মেডিকেল রিপোর্ট পেশ করল, যা তার ওপর হওয়া ঘাড়স্থ নির্যাতন প্রমাণ করছিল। সবচেয়ে বড় মোড় এলো তখন যখন অংশকে কোর্টে ডাকা হলো। সে তার মায়ের হাত ধরে ভেতরে এলো। বিচারক তাকে আদর করে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কার সঙ্গে থাকতে চাও? অংশ কোনো ভয় ছাড়াই বলল, আমি আমার মাম্মার সঙ্গে থাকতে চাই। বাবা মাম্মাকে খুব মারত, তার উপর জোরে জোরে চিৎকার করত। মাম্মা খুব কাঁদত, আমার বাবা খুব খারাপ, আমি তার সঙ্গে থাকতে চাই না। মানব অংশের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। তার মামলা যে তার আশা এখন না থাকারই মতো ছিল। পরের শুনানিতে ফল আসার কথা ছিল। ততদিনে মানসী কিস্তিতে তার একটি ছোট বাড়িও কিনে ফেলেছিল এবং তার ছেলে অংশের সঙ্গে সেখানে চলে গিয়েছিল। মামলার চূড়ান্ত শুনানির ঠিক একদিন আগে মানসীর কাছে মানবের ফোন এলো। সে ফোন তুলল। তখন মানব বলল যে সে একবার তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু
আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, মানসী স্পষ্ট ভাষায় বলল। কিন্তু মানব শেষবারের মতো তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করল, তাই মানসী তার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রায় 15 মিনিট পর মানব মানুষের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বাড়ির বাইরে নেমপ্লেট লাগানো ছিল, তাতে মানসীর নাম লেখা ছিল। সে বেল টিপল, মানসী দরজা খুলল এবং তাকে ভেতরে আসতে পড়ল। মানব ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। বাড়িটা ছোট হলেও পুরোটা সুসজ্জিত ছিল। ঘরে সব ধরনের সুবিধা সরঞ্জাম ছিল। কি কথা বলার ছিল, মানসী সরাসরি জিজ্ঞেস করল। মানব তার কণ্ঠে নম্রতা আনার চেষ্টা করল। মানসী, আমার তোমার সঙ্গে কথা বলার আছে। মাত্র 5 মিনিট চাই তোমার। মানসী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার জীবনে তোমার গুরুত্ব কতটা ছিল। তোমাকে ছাড়া ঘর ভেঙে গিয়েছে, মা অসুস্থ, আর ভাবি প্রতিদিন ঝগড়া করে। আর সত্যি বলতে কি, কোর্টে অংশ আমার জন্য যা কিছু বলেছে, তারপর থেকে আমি নিজের চোখেই ছোট হয়ে গিয়েছি। আমি তোমার সঙ্গে খুব খারাপ করেছি মানসী। তখন মানসী গম্ভীর স্বরে বলল, আচ্ছা, এখন যখন তোমার জীবনের সব কিছু খারাপ হয়ে গিয়েছে, তখন তোমার আমার আর অংশের কথা মনে পড়ছে? না মানসী, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমি শুধু এতটুকু বলতে চাই যে এই তালাকের মামলাটা ছেড়ে দাও, আমার সঙ্গে ফিরে চলো, সবকিছু আবার নতুন করে শুরু করি। আর অংশের কথাও তো ভাবো, তারও তো বাবার প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, অংশের তার বাবার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু এমন বাবার যে তার আদর্শ হবে। আপনার মতো বাবা যে তার স্ত্রীর অপমান করে, তাকে ভয় দেখায়, তার সঙ্গে মারধর করে, সে কখনোই তার আদর্শ হতে পারে না। তখন মানব হাত জোর করে বলল, আমি জানি যে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমরা যদি আমাকে আরও একটি সুযোগ দাও, তবে আমি সবকিছু ঠিক করে দেব। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। মানসী তিক্ত স্বরে উত্তর দিল, ক্ষমার প্রশ্ন তখন আসে যখন কোনো ভুল অজান্তে হয়, কিন্তু তোমার প্রতিটি ভুল ইচ্ছে করে করা হয়েছিল। আমি তোমাকে ক্ষমা করতে পারি না মানব। আর সত্যি বলতে কি, এখন আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই, তুমি যেতে পারো। মানব শেষবারের মতো অংশের দিকে তাকালো এবং ভারাক্রান্ত মনে বাড়ি থেকে বেরিয়ে গেল। বন্ধুরা, একজন নারী যখন নিজের সাহস আর আত্মসম্মান নিয়ে এগিয়ে যায়, তখন সে শুধু নিজের গল্পই বদলায় না, বরং বিশ্বের জন্য এক উদাহরণ হয়ে ওঠে। আজ মানসী প্রমাণ করে দিল যে প্রতিটি মানুষেরই নিজের গল্প নিজে লেখার অধিকার আছে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান আমরা গল্পের আকারে সবার সামনে আনি, তবে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতেও মেল করতে পারেন। ধন্যবাদ।